নিলাম একটা ছোট্ট বিরতির পর আমি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি বক্তব্য শোনাবো। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দুর্গাপুজো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। দুর্গাপুজো শারদোৎসব হলে ঈদ কেন, বা যে কোনো ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল জোহা কেন ঈদোৎসব নয়, প্রশ্ন রেখেছিলাম। দিলীপ ঘোষ কি বলছেন একবার শুনুন। কমিউনিস্টরা এটাকে দুর্গাপূজা থেকে দুর্গোৎসব করেছিল, শারদীয় উৎসব করেছিল, দুর্গার নামটাই তুলে দিয়েছিল। আমরা চাই যারা পুজো করছেন তারা দুর্গা পূজা হিসাবে করুন, নাহলে অনেক ইভেন্ট করার আছে, সারা বছর প্রোগ্রাম চলছে, ইভেন্ট করুন না, কে না বলেছে। পুজোর পরিবেশ শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো এটা হওয়া উচিত, আর সেটা সবাইকে আপিল করা উচিত এবং রীতিমতো পুরোহিতদের প্রশিক্ষণ হয় যাতে বিধি বিধান অনুযায়ী পুজো হয়। তো মূল সংস্কৃতি যদি হারিয়ে যায়, খালি আড়ম্বর নিয়ে কি হবে? কমিউনিস্টরা এটাকে বিপদগামী করেছে, তারা পুজো মানে না, হচ্ছে পুজোর কমিটির সেক্রেটারি হবে। আর পুজোর থিমের নামে আজকে পুজোটাই হারিয়ে গেছে। তো সেই পুজোতে ফিরতে হবে, নাহলে দুর্গাপুজোই হারিয়ে যাবে। শুধু এটুকুতে থেমে থাকেনি। 34 বছরে যদি দুর্গাপুজো শারদোৎসবে পরিণত হয়ে থাকে, তাহলে পরের 15 বছরে কি হয়েছিল? পুজো ক্রমশ পিছনে গিয়েছে, দাদাদের জাঁকজমক সামনে এসছে। আমি 4 দাদার নাম আপনাদের সামনে রাখছি। কলকাতা এবং তার আশপাশে এই 4 দাদার পুজোর জাঁকজমক ছিল দেখার মতো। জেলায় জেলায় এমন আরও অনেক দাদা ছিলেন। চেতলা অগ্রণী ববি হাকিম বা ফিরহাদ হাকিমের পুজো, সুজিত বসু শ্রীভূমির পুজো, অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজো, আর ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের পুজো। এই সব পুজোই এক এক করে ক্রমশ জৌলুস হারিয়েছে, কখনো দাদারা জেলে ঢোকার জন্য, কখনো দাদাদের জেলে ঢোকার ভয় থাকার জন্য। এবারের পুজোর জৌলুস হয়তো অনেকটা কমে যাবে, কিন্তু কেমন হয়ে দাঁড়িয়েছিল শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর অভিজ্ঞতা? সেখানকার সংগঠকরাই, আজকের উদ্যোক্তারাই বলছেন, তার কারণ যিনি এতদিন দেদার গয়না পরিয়ে মায়ের পুজোর জাঁকজমক দেখিয়েছেন, তিনি তো এবারের পুজোই নেই। পুজোর আগে বাড়ি ফিরবেন কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। আপাতত শুনুন শ্রীভূমি স্পোর্টিংয়ের নতুন কোষাধ্যক্ষ অঙ্কুর ভৌমিক কি বলছেন। সোনা রূপো দিয়ে যেই পুজোটা আমাদের হতো, তাতে আমাদের প্রবলেম হচ্ছে, পাড়ার লোকেদের প্রবলেম হতো কি তারা পুজো দিতে পারতেন না। একটাই কারণ আমাদের এখানে সিকিউরিটি গার্ড থাকতো। অনুপ্রেরণা আমাদের যথেষ্ট আছে, আন্তরিকতা আছে, সেই দিয়ে আমাদের পুজোটা হবে। এবার কোনো সোনা রূপো প্ল্যাটিনাম ডায়মন্ড কোনো কিছু হচ্ছে না, এবার সবাই আন্তরিকতা হবে, আমাদের পুজোটা এবার করবে। বারবারন্ত ছিল, দেখুন, আনওয়ান্টেড ইনকাম ছিল, আনওয়ান্টেড ইনকাম অফ সোর্স ছিল, তো সেই জন্য বারবারন্ত ছিল। আন্তরিকতাটা কমে গেছিল, প্লাস সনাতনী দিক থেকে যেটা মানে বাঙালি আনা কিংবা হিন্দু হিসাবে সেটা একটু কম ছিল, সেটা অস্বীকার করবো না। বিলাসিতার প্রচন্ড ব্যাপার ছিল, সেটা এবার মনে হয় না অতটা আছে এবং এতটা হবে। তাহলে মোটের উপরে 49 বছরের পুজোর মডেলটা কিরকম দাঁড়িয়েছিল? বামেদের 34 বছরে অন্য অর্থ, মানে নতুন অর্থ, দুর্গাপুজো শারদোৎসবে পরিণত। পরের 15 বছরে উৎসবটা বাদ দেওয়া হলো না, উৎসবে নামুন, শ্মশানে যাওয়ার সময় হলে উৎসবে যান, মুখ্যমন্ত্রী বলে গিয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন। তার সঙ্গে যোগ হয়েছিল অর্থ, নিতান্তই অর্থ, ব্যাপক বিলাস, যে অর্থের কোনো হিসেব ছিল না, বেহিসেবি অর্থ। ঠিক এই সময়টাকেই 49 বছর পর এ রাজ্যে পুজো তার বিলাস থেকে বিশ্বাসে ফিরছে যখন, তখন ঠিক মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত 10 দিনের এই স্পেশাল ড্রাইভটা কেন? জিষ্ণু বসু, আমি আপনার কাছেই আসবো। কিছুটা কেন নির্দিষ্ট করে এই সময়টাকে বেছে নিচ্ছেন কেন আপনারা? আপনারাও কি আপনাদের মতো করে বোধনের চেষ্টা করছেন? অকাল বোধন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছরের পূর্ণ হলো, তাই সারা ভারতবর্ষেই এই বিশেষ করে কিছু দিন আরও বেশি সংখ্যক শাখা করার জন্যে যে বিশেষ প্রয়াস, এটা শুধু এই রাজ্যে নয়, সবকটা রাজ্যেই একই রকমভাবে করা হচ্ছে। তাই এই রাজ্যের সব কিছু মিলিয়ে কোনো রাজ্যের হয়ে গেছে, এই যে শাখা বিস্তারের জন্য যে যোজনা, সেটা হয়ে গেছে, সবকটি রাজ্যেই হয়েছে। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে তাতে আগে পরে হওয়ার পরে যে শেষ পর্যন্ত এই সময়টা ঠিক হয়েছে। এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তির জন্য সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। আর জেনজির আউটরিচ না, বরঞ্চ দুর্গাপুজো নিয়ে বলি। দুর্গাপুজোর যে কথা বললেন, দেখুন, আপনি এতজন নেতার কথা বললেন, আমি একটা কথা বলি, সমাজ কিন্তু দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতীদের দৌরাত্মের জন্য খারাপ হয় না, সমাজ বরঞ্চ বেশি খারাপ হয় ভালো মানুষদের নিষ্ক্রিয়তার জন্য। আমি প্রশ্ন করতে চাই, এই বছরগুলোতে ধরুন বাম জমানার শেষের দিকে, বাম জমানার প্রথমে আদর্শবাদী মানুষরাই ছিলেন, শেষের দিকে কিংবা এই 15 বছরে এখানে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এই কালচারাল মার্কসিজমের যারা ধ্বজাধারী, এই খবরের কাগজের সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয় বিভাগের লোকেরা, তারা কেন এই দুর্নীতিগ্রস্ত মানুষদের পদলেহন করতেন?
আমি তো মনে করি বাংলার এই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে শিক্ষিত মানুষরা নিজেদের কথা সত্যি করে বলেননি। দুর্নীতিগ্রস্ত বা দুর্বৃত্তদের জন্য সমাজ নষ্ট হয় না, আমাদের সমাজ নষ্ট হয়েছে এই উত্তর সম্পাদকীয় লেখা কিংবা শিল্পী, সাহিত্যিক, তথাকথিত বুদ্ধিজীবী তাদের নিষ্ক্রিয়তার জন্য। আমি অংশুমান বাবুর কাছে আসবো। তার মানে অংশুমান বাবু, শূন্যস্থান থাকে না, প্রাকৃতিক নিয়মে সে শূন্যস্থান ভরাট করবার জন্য সংঘ এগিয়ে আসছে। দায় কতটা সত্যিকারের বামপন্থার আদর্শের জন্য যদি কেউ কাজ করে থাকেন, এখনো যদি কেউ কাজ করছেন, তারা এই দায় স্বীকার করে এগোতে পারবেন? সেই সাহস হবে তাদের, আপনার মনে হয়? না, দায় তো আছেই। দেখো, মানে খুব পরিষ্কার একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে জিষ্ণুদা একটা কথা খুব সত্যি কথা বলেছেন, যে একটা সমাজ নষ্ট হয়ে যায় ভালো মানুষ যদি চুপ করে থাকেন। তাদের সংখ্যাটা অনেক পৃথিবীতে, আমি এখনো বিশ্বাস করি যে ভালো মানুষের সংখ্যাই বেশি, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে যায়, তারা কথা বলেন না। এর একটা কারণ হচ্ছে একটা ভয়ের বাতাবরণ থাকে, অনেক সময় চাওয়া পাওয়ার একটা হিসেব থাকে। যেমন ওই বুদ্ধিজীবীদের কথা বা উত্তর সম্পাদকীয় লেখা মানুষদের কথা বলছিলেন, আমিও লিখেছি, কিন্তু আমি আমার জায়গা থেকে চিরকাল প্রশ্ন করে গেছি আগের শাসককেও, অনেকে সেটা করেননি। তার কারণ ওই যে বললাম, ব্যক্তিগত লাভ চাওয়া পাওয়ার একটা বিষয় থাকে। কিন্তু বামপন্থীরা যেটা সবচেয়ে বড় ভুল করেছেন, এই কালচারাল মার্কসিজমের কথা জিষ্ণুদা বলছিলেন, তো আমি বলছি, ধরো আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখতাম যে প্রতিটা পাড়াতে কিশোর বাহিনীর একটা করে মানে সংস্থা অপারেটিভ কাজ করে, ঠিক সংঘের মতো। আমরা দেখতাম যে ছোট ছোট প্রতিযোগিতা হয়। আমরা দেখতাম যে কোনো একজন গুরুত্বপূর্ণ মনীষীকে নিয়ে একটা চর্চা হয়, সেমিনার হয়, গান হয়, নাটক হয়। যত দিন গেল, বামপন্থী দলগুলোর এই যে সাংস্কৃতিক কার্যক্রম, সেটাকে তারা একেবারে রিডিউস করে একটা ছোট্ট জায়গায়, কি না, সম্মেলনের আগে গণনাট্য সংঘ উঠে একটা গান গাইবে। এই যে সাংস্কৃতিক আন্দোলনের যে গুরুত্ব, সাংস্কৃতিক জীবনযাপনের যে গুরুত্ব, তাকে যে বামপন্থীরা একেবারে অস্বীকার করতে শুরু করলেন, ইগনোর করতে শুরু করলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু সেই শূন্যস্থানটাতেই প্রবেশ করেছে। আমি যেটুকু জানি, ছোট ছোট বৈঠক, নানা জায়গায় মাঠ চালানো, এইভাবেই কিন্তু আমরা অনেকে খেয়াল করিনি। আমার মতো কেউ কেউ হয়তো খেয়াল করেছেন, যেহেতু আমার ছাত্রছাত্রীদের সঙ্গে একটা খুব নিবিড় যোগ থাকে এবং তাদের অনেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে দীর্ঘদিনের সদস্য। এই যে গ্যাপটা তৈরি হয়েছিল, এই যে শূন্যস্থানটা তৈরি হয়েছিল, যে প্রশ্নটা তুমি করলে, সেই শূন্যস্থানটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূরণ করেছে। এবং ওরা প্রথমেই কিন্তু এই জাতীয়তাবাদী আদর্শের কথা, এই রাজনৈতিক বক্তব্য, সেটা সামনে আনছেন না। ওদেরও যে ওই, আমি আবার বারবার যেটা বলছি, যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সেটাকেই ব্যবহার করছেন। এই জায়গাটা কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত পশ্চিমবঙ্গে বামপন্থীরা ব্যবহার করেছিল। তুমি এবার খেয়াল করে দেখো তো, কারা কারা ছিলেন একসময় ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত। দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, সলিল চৌধুরী, জাস্ট নামগুলো দেখো। বুঝলাম। আমাকে একটা কথা উত্তর দেবেন অংশুমান বাবু? সেই জায়গা থেকে যে সরে আসা। দেবব্রত বিশ্বাসের মানে সকণ্ঠিত বন্দে মাতরম পুরনো রেকর্ড শুনেছি। আপনি যাদের কথা বলছেন, তাদের আমার মনে হয় না বন্দে মাতরম উচ্চারণে বা গাইতে কোথাও কোনো সমস্যা ছিল। আমার কোনো সমস্যা তারা রবীন্দ্রনাথকে পর্যন্ত ব্যবহার করার পক্ষপাতী ছিলেন তাদের আন্দোলনের স্বার্থে, তাই তো? একদম। হঠাৎ করে বন্দে মাতরম নিয়ে কেউ যদি আপত্তি তুলতে শুরু করে, কটা গাইবো না, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এখনই আমার বিমানদার এড়ে করে উঠবেন, মার্কসকে টানছেন কেন? আচ্ছা, মার্কসকে একটু সংশোধন করে নিতে বলেছেন যুগের প্রয়োজনে বার্নস্টাইন, হ্যাঁ, সারা জীবন তাকে গাল শুনে যেতে হলো, তিনি নাকি সংশোধনবাদী। লিখলেন বঙ্কিমচন্দ্র, অঙ্গচ্ছেদ করলেন রবীন্দ্রনাথ, সেটা হয়ে গেল খুব ঠিক কাজ, সঠিক কাজ। আমার লেখা আপনি যদি কেটে বাদ দিয়ে দেন, সৃষ্টি আমার, রবীন্দ্রনাথ করেছেন বলে সে ঠিক কাজ। আমি জানি এটা বলবার জন্য আমাকে কালকে 500 লোক ট্রোল করবে, 5000 লোকও করতে পারে, কিন্তু ঠিক কি, নৈতিকভাবে ঠিক করা যায়? দেখো, আমাকে বললেন রেই রেই করে উঠবে। আচ্ছা, আর বিমানদার চান্স চাপতে দেন, রেই করে উঠলেন। নিউটনের লয়ের পরে যদি তার থেকে এগিয়ে যাওয়া কোনো বিজ্ঞানী আইনস্টাইন এসে যদি কিছু কথা বলে, আমরা কি বলবো? নতুন করে লিখবেন। না, নতুন করে না, নিউটনের লটাকে বদলে দেবেন না। বিষয়টা হচ্ছে ভারতবর্ষের বিমানদার আপনি গোলায় গলত করছেন। না, আপনি বিজ্ঞানের লোক হয়ে গোলায় আমি বিজ্ঞানের কোলাকুলি করছি না, আপনি কালচারের কথা বলছেন। আপনি বলছেন কালচার, কালচার একটা জায়গায় থেমে থাকে না, কালচার বারবার পাল্টায়। বিমানদার সিরিয়াসলি আমি আপনাকে একটা কোশ্চেন করছি, উত্তর দিন তো। ক্লাস 7 বা আমি জানি না এখন কোন ক্লাসে পড়ানো হয়, আমি ক্লাস 7 এ পড়েছি। ডাল্টনের পরমাণুবাদ পড়ানো হয়, পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম পরমাণু পড়ানো হয় তো, তাই কি? তা নয় তো? তার মানে কি এটা পড়ানো হয়? ডাল্টনের পরমাণুবাদ পড়াতে গিয়ে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য পড়ানো হয় না? ভালো বলেছেন। ডাল্টনটা পড়ানোর পর তারপরে সত্যটা পড়ানো হয়। আপনি সংশোধন করতে পারেন, আপনি সংশোধন করতে পারেন, পারেন। উত্তর দিয়ে দাও। আমি একটা উত্তর দিই। যেটা বিমানদা যেটা বলছেন, দেখো, এটা আমি আসলে ক্লাসরুমে দীর্ঘদিন ধরে
থিওরি হিসেবে, তত্ত্ব হিসেবে মার্ক্সবাদ পড়িয়ে আসছি। বিমানদা যেটা বলছেন সেই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই। এ কারণেই নই যে পরবর্তীকালে এমন অনেক চিন্তক এসেছেন যারা কিন্তু মার্ক্সবাদের কিছু কিছু খামতি চিহ্নিত করে এই সময়ে মার্ক্সবাদকে আমরা কি করে প্রয়োগ করতে পারি তার কথা বলে গেছেন। আমি দুজনের নাম করছি, একজন হচ্ছে লুই অ্যালথুজের, আরেকজন হচ্ছে স্ল্যাভoj জিজেক। এদের লেখা যদি আমরা পড়ি তাহলে দেখবো কিন্তু এই ক্লাসিক্যাল মার্ক্সিজমের জায়গায় দাঁড়িয়ে নেই। ভুলে গেলে চলবে না যে মার্ক্স নিজে বলেছিলেন, এঙ্গেলস নিজে বলেছিলেন যে পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম। কাজেই এটা একটা গুরুবাদে যদি আমরা পর্যবসিত করে ফেলি মার্ক্সবাদকে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। ব্যাখ্যা ভুল হলো। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা যেমন কবিগুরু রবীন্দ্রনাথকে যখন স্মরণ করি, তাকে নিয়ে আলোচনা করি, তার মানে কি বাংলা সাহিত্য যে নতুন পথ দেখাচ্ছে সেগুলো বাদ দিচ্ছে তা আপনি পড়ুন না। আপনি রবীন্দ্রনাথের পরে আপনি কেন আপনি রবীন্দ্রনাথের আপনি রবীন্দ্রনাথের পরে জীবনানন্দ হয়ে শ্রীজাত দিয়ে স্বীকার করুন না, কিন্তু রবীন্দ্রনাথকে শ্রীজাত দিয়ে সংশোধন করাবেন। ভারতবর্ষে আপনি দুর্গোৎসব, আপনি এনেছিলেন দুর্গোৎসব নিয়ে। আমি যখন মাধ্যমিক দিই 77, তার আগে আমি আমার স্ট্রিটে বড় হয়েছি, দুর্গা উৎসবই ছিল। ভুলভাবে ব্যাখ্যা করছে। আপনাদের সময় শারদোৎসব হয় একটা জিনিস বলা, তখন পাড়ায় পাড়ায় কালচারাল অনুষ্ঠান হতো, কালী পুজো কালী পূজাই ছিল, সরস্বতী পূজা সরস্বতী ছিল, কিন্তু দুর্গা ছিল শারদ উৎসব। বাঙালির মননে দুর্গা উৎসব উৎসব। বন্দে মাতরমের সমস্যার জায়গাটা দেখুন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমি কোনটা ঠিক কোনটা ভুল বলবো, আমি নুনের পুতুল সমুদ্র গুনতে যাব না, তাদের মতো মনীষীদের নিয়ে বলবো না। আমি বরঞ্চ অন্য কথা বলি, যেই দেশকে মা বলা, দেশকে দুর্গা বলা, এটা কিন্তু কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনেতে লিখেছিলেন। আনন্দময়ী ধূমকেতু পত্রিকা 3য় সংখ্যায় আনন্দময়ীর আগমনে, আর কতদিন থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে ওই জয় করেছে অত্যাচারী শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক দিচ্ছে ফাঁসি রূপান্তরে। এই ত্বাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী, এটা বলতে কাজী নজরুলের কোনো অসুবিধা হয়নি। দেশমাতৃকার বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ধারণা, তার মধ্যে বিভেদ কিছু ছিল না। আমরা দুর্গা বলতেই পারি, কমলা কমলদন বিহারিণী বলতেই পারি। এইটা ভারতবর্ষের যে জাতীয়তাবাদের যে উত্তরণ, সেই উত্তরণের অংশ। এইটা নিয়ে আমি আবারও বলছি যে কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে দেখুন, তাই সমস্যাটা ওখানটা নিয়ে কারণ বড় ছোট করা। আমি অরিন্দম বাবুর কাছে আসবো, অনেকগুলো হাত উঠে আমি দেখেছি, কিন্তু অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এই আদারনেসের কথা যেটা বারবার বলছি, তুমি আমার দিকে নও, তুমি অপর, এটাই কি ক্রমশ বামপন্থীদের দূরে ঠেলছে আর ওই শূন্যস্থানটা নিতে এগিয়ে আসছে সংঘ? আসলে বিজয়া দশমী প্রতিষ্ঠা ইস্যুদা বলছিলেন আমাদের শিক্ষক মানুষ, 100 বছরে 10,000 সভা হবে। আমরা তো নবরাত্রিতে বিশ্বাস করি এবং বিজয়া দশমী হচ্ছে প্রতিষ্ঠা দিবস, এই জন্য 10টা দিন ধরে আমরা 10,000 শাখা প্রতিষ্ঠা করবো। খুব সহজ ব্যাপার 100 বছরে। আর শারদোৎসব সংখ্যা ছিল না, ঠিকই বলেছেন, আগে দুর্গাপুজোর সংখ্যা ছিল 1957-60। এগুলো শুরু হলো হচ্ছে চারু মজুমদার, জ্যোতিবাবু আর থেকে সুবোধ ব্যানার্জি থেকে এই শারদোৎসব করা। ওদিকে ঈদটাকে আরবোৎসব বলবে না, একদিকে বলবে রাম হচ্ছে বহিরাগত, ওদিকে 1500 বছরের মরু দেবতা হচ্ছে অন্তর্গত। হ্যাঁ, সোভিয়েতে লেনিন হয়ে গেছে অন্তর্গত, এদিকে গণেশ বহিরাগত। ভয়ঙ্কর জিনিস। এবং এই করতে করতে দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে, জাতি থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমার বাবারা কি করতেন, দুর্গাপুজোর প্যান্ডেলে না এসে লাল ন্যাকড়ার বইয়ের স্টল খুলে বসে থাকতেন, লিখতেন শারদোৎসবের স্টল। হ্যাঁ, এবং আমার কাকা শুধু সেক্রেটারি হওয়ার জন্য পার্টির চিঠি খেয়েছেন, কেন একজন কমিউনিস্ট পার্টির মেম্বার হয়ে দুর্গাপুজোর সেক্রেটারি, এবং তাকে ছাড়তে বাধ্য করা হয়। এগুলো আমার নিজের পরিবারের মধ্যে থেকে দেখা। শুনুন, বিশ্বকর্মা পুজো যেসব থেকে এখন টোটো স্ট্যান্ডে এনে দাঁড় করিয়েছেন জ্যোতিবাবুরা, লক্ষ্মী পুজো বন্ধ হয়েছে, লক্ষ্মী পুজো পুঁজি চলে গেছে, বিড়লাকে মেরেছেন, তার আগে ছিল টাটা বিড়লা শত্রু, এখন আম্বানি আদানি শত্রু। এরপরে 26,000 চাকরি নিয়েছেন, বিদ্যাদেবী সরস্বতী পালিয়ে গেছেন, সব দেবতা পালিয়ে যাবেন, সব দেবতা পালিয়ে যাবেন, থেকে যাবে সোভিয়েত দেবতা, চীনের দেবতা আর মরুভূমির দেবতা। আরেকটা কথা লাস্ট বলে শেষ করে দিই, যে এত বইয়ের স্টল দিয়েছেন, ভালো করেছেন। আচ্ছা, আপনারা ঈদের স্টল দেন না কেন? রমজান 1 মাস ধরে চলে, স্টল দেন না কেন? ক্রিসমাসের স্টল দেন না কেন? কেন শুধু দুর্গাপুজোর সময় একটা শারদোৎসবের স্টল বলে দিতে হয়? কোনখান থেকে এই প্রশ্নগুলো আসে? না, ঈদের স্টল দেওয়া তো ভালো, খারাপ কেন হবে? আচ্ছা বিমানদা, আপনারা দেন না স্টল? মানে আমি জিজ্ঞাসা করছি, শারদোৎসবে তো আমি দেখেছি রমরমিয়ে কেন আমি নাস্তিক বিক্রি হচ্ছে ভগৎ সিং এর। আপনি ভগৎ সিং এর কথা বলছেন, ভগৎ সিং এ আসছি বিমানদা, বলছি ঈদের সময় একটা স্টল করে কেন আমি নাস্তিক? আমাকে বলতে দেন, 20 মিনিট বলেছিলাম। মুজাফফরনামে যারা দিয়ে পার্টি শুরু হয়েছিল,
তিনি বলেছেন যে বন্দে মাতরম গাইতে হলে একদম যেতে যেতে পথেতে প্রথমেই দেখবেন যে অনুশীলন সমিতি সম্বন্ধে, কারণ অনুশীলন সমিতি হিন্দু ছাড়া হওয়া যেত না। অনুশীলন সমিতি বা যুগান্তর ছিল বিপ্লবী আন্দোলনের দল, কিন্তু একেবারেই একেবারেই হিন্দু দেবতাদের দল, এবং এই বন্দে মাতরমের সঙ্গীতের মধ্যে দিয়ে একেবারেই হিন্দু দেবদেবীদের পুজো হয়, সুতরাং ইয়া সম্পূর্ণ হিন্দুদের আন্দোলন ছিল। মুজাফফর আহমেদ একদম সৎ কথা বলেছেন, কারণ অনুশীলন সমিতি যুগান্তর ছিল এমন একটা সময় যখন কমিউনিস্ট পার্টি না পৃথিবীতে আলোর মুখ দেখেনি। সুতরাং এর সঙ্গে ক্ষুদিরামকে এখন বলছে আমাদের, প্রীতিলতাকেও বলছে আমাদের, অরবিন্দের প্রতি প্রেমে কমিউনিস্ট পার্টি উঠলে পড়েছে, অথচ অরবিন্দের জাতীয়তাবাদ, হিন্দু সনাতনবাদ তারা মানবে না। এ এক আশ্চর্য জায়গা। আমি বলি তাহলে, আপনি তো আমায় বললেন, উনি যেটা বললেন, যে কথাগুলো বলছেন, উনি যদি ফিরে যান না স্বাধীনতার আন্দোলনের সময়, দেখবেন বাঙালি কিংবা ভারতবর্ষের অধিকাংশ মানুষ ওদের কথা গ্রহণ করেনি। কেন 80 বছর লাগলো? ওই একটু আগে বললেন আদানি আম্বানি, আসলে ওইটাই আসল, যে এখন আদানি আম্বানি ভারতবর্ষের যুব সমাজের 25% লোকের চাকরি নেই, শিক্ষা ক্ষেত্রে অসম্ভব খারাপ অবস্থা, 73% স্টুডেন্ট ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যেতে গিয়ে পড়ে যাচ্ছে, তাতে মন নেই। আর বামপন্থীরা 34 বছর শাসন করে যাওয়ার পর করেছিল, জানেন না, সেটা বলছি। ফুটপাতে দুধ গরম করছে না মহিলা। বামপন্থীরা 34 বছর ছিল যখন, তখন ফুটপাতে কোনো মহিলা তার বাচ্চা দুধ গরম করছে বলে দুধ গরম তাকে দাঁড়িয়ে দেয়নি। তাহলে আমরা খুব বিচলিত। তাহলে সিটি অফ জয় শুটিং বন্ধ করেছিল। আরে সিটি অফ জয় না, শুটিং বন্ধ করেছেন কি সিটি অফ জয়? 77 এর পশ্চিমবঙ্গ ভুলে গেছেন কেন? পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল ভুলে গেছেন? কত পার্সেন্ট তখন নিরক্ষর ছিল, কত পার্সেন্ট তখন স্কুলে যেত? আমি বলিনি 77 এ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, তখন 2 লক্ষ ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। আর যখন 2011 সালে লেফট ফ্রন্ট যাচ্ছে, তখন 10.5 লক্ষ মাধ্যমিক দিচ্ছে। আরে বাবা, 10.5 লক্ষ কি এমনি হয়েছে? আপনার দেশে কি হয়েছে? উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে সব রাজ্যে কি অবস্থা? সারা দেশে বিমানদা ঠিক কথা, বিমানদা একদম ঠিক কথা। আপনি 77 বলছেন, তার পরীক্ষায় চূড়ান্ত সময় একদম শেষ হয়ে এসেছে, দুর্নীতি চূড়ান্ত হয়েছে। তারা কোন আক্কেলে বলছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে? দেখুন, যুব সমাজের উপরই ভারতবর্ষ চিরকাল ভরসা রেখেছে। এই জেন জি বা জেন আলফা, এটা একটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা বড় বাজার আছে। যদি আমি বোঝাতে পারি যে এরা ক্লাস করবে না, এদেরকে কেবলমাত্র অনলাইন টিচিং করতে হবে, তাহলে একটা বিরাট বড় বাজার, কয়েক হাজার কোটি টাকার বাজার। তার জন্য এদের নামটা আলাদা করে দিয়ে যদি আমরা আলাদা করে দেখাতে পারি, তাহলে এই গ্লোবাল মার্কেট ফোর্স তাদের সুবিধা বেশি, যার সঙ্গে আজকে কালচারাল মার্কসিস্টরা আছে। ভারতবর্ষ চিরকালই তো যুব শক্তির ওপরে ভরসা করেছেন। স্বামী বিবেকানন্দ যুব সমাজের কথা বলেছেন 100 জন এরকম যুবক চাই, যাদের পেশি হবে লোহার মতো, যার স্নায়ু হবে ইস্পাত নির্মিত, আর যার মধ্যে একটা মন থাকবে যেটা বজ্রের উপাদানে তৈরি, সব সময়। তাই আবহমান কাল থেকে আমাদের আদি শঙ্করাচার্যের কি বয়স ছিল? তার জন্য আমাদের মধ্যে যুব শক্তি ভারতবর্ষকে আগামী দিন যদি রাখতে পারে, যুব শক্তি রাখতে পারবে। তাতে কি বামপন্থীরা দেশ চালিয়েছে? এটার মধ্যে এই মার্কেটিং ল্যাঙ্গুয়েজ, কর্কশ পার্টি দিল্লি দখল নিল, আপনার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো, এরা কি বামপন্থী ছিল? তার মানে কি এই যুব শক্তিকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না? এই যুব শক্তিকে আপনারা কাজ দিতে পারছেন না, শিক্ষা দিতে পারছেন না, স্বাস্থ্য দিতে পারছেন না, তাই এই অবস্থা। আমি উত্তর দিতে পারি না। আমি একটু বলি, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটা শুধু এখানে নয়, সারা পৃথিবীতেই কালচারাল মার্কসিজমের এই যে ট্রিপল আর, রেজিস্ট, রিজেক্ট আর রিবেল, এইটাই হচ্ছে আগামী ডেস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড অ্যান্ড ক্রিয়েট দ্য নিউ ওয়ার্ল্ড। যেটা ইয়ের সময় কালচারাল রেভলিউশনের সময় চীনের পোস্টার ছিল বুদ্ধদেবের মূর্তিকে পাড়িয়ে দিয়ে। এইটা হচ্ছে এর পেছনের শক্তি, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও বাইরের ক্ষেত্রেও। শেষ যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটা বিমানদা একটা তথ্য এবং পরিসংখ্যান দিচ্ছেন, উল্টো দিকে জিষ্ণুদা কিছু কথা বলেছেন।
বাস্তবটা কিন্তু দুটোর মধ্যে দাঁড়িয়ে আছে, সেটা আমাদের মানতে হবে। যেমন নীতি আয়োগের যে রিপোর্ট সামনে এসেছে সেটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে ওই NEET বলা হচ্ছে যে যাদের কাজ নেই, যাদের অন্য কোনো এনগেজমেন্ট নেই, এরকম তরুণদের সংখ্যা একটা ব্যাপক হয়ে গেছে, বিশাল হয়ে গেছে। জিষ্ণু তো একদম ঠিক কথা বলেছেন। বিবেকানন্দ তো বলেছিলেন যে হ্যাঁ, নেতাজি তো বলেছিলেন তরুণের স্বপ্নগুলো একটা প্রবন্ধ আছে, সকলে তো বলে গেছেন। রবীন্দ্রনাথ বলছেন ওরে নবীন ওরে আমার কাঁচা, প্রত্যেকে বলে গেছেন, কে অস্বীকার করবে? কিন্তু এটাও সত্য, যে জন্য মোহন ভাগবতকে আজকে বলতে হচ্ছে যে LGBTQ তে যারা রয়েছেন তারা আমাদের অংশে, বলতে হচ্ছে যে জেনজিরা প্রথম থেকে কিছুদিন কিন্তু সমালোচনা হচ্ছিল, তারপর তাকে বলতে ওরা বুঝতে পেরেছেন। এটা যে জন্য বললাম যে বাস্তবটা দুটোর মধ্যে, যে এই বিরাট অংশের যে তরুণ সম্প্রদায় নবীন শক্তি, তারা আমাদের হাতের বাইরে চলে গেছে। ঠিক, তাদেরকে বাস্তবটা আসলে দুটোর মাঝখানে। তাদেরকে আসলে নিয়ে আসার জন্যই ওদের এই কস্তুরী, আমার কর্মসূচি। একটা কথা শুধু মনে হচ্ছে 1897 সালে জন্মানো সুভাষচন্দ্র বসু, তিনিও তো ওই পরবর্তী শতাব্দীতে জেনজি ছিলেন। হ্যাঁ, এই আজকের হিসেবে বলি এটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। কস্তুরী, একদমই তাই। সেই সময় তো উনিও তরুণ তুর্কি, হ্যাঁ। কিন্তু উনি তো দেশবাদিতার বিরুদ্ধে যাননি, দেশহিতের বাইরে যাননি, এবং ওনাকে বাইরে থেকে ধার করে এনে আন্তর্জাতিকতার জয় জয়কার করতে গিয়ে দেশের মধ্যে কি হচ্ছে, আমাদের অন্তরের যে আন্তর্জাতিক যে একটা বোধ, বহুত্ববাদের যে বোধ, তার কি হচ্ছে। এবং যাদবপুর ইউনিভার্সিটির কথা যখন এই প্ল্যাটফর্মে আলোচনা হলোই, তাহলে আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে যাদবপুর ইউনিভার্সিটির কনভোকেশনে তারা কিন্তু গেরুয়া রঙের যে কাপড় পরে, সেই রোপটা পরে তারা কিন্তু ওটা মাথা পেতে নেন। গেরুয়া রংটা বারবার দাগিয়ে দিলে হবে না। আমি কস্তুরীর সঙ্গে হ্যাঁ, একমত, এগুলো ভুল হচ্ছে। রং নিয়ে এত চুপচাপ দেশবাদের, থাকার আমাদের কোনো দেশের রং প্রয়োজন এটা। নেই। আসল লড়াইটা মুখ্যমন্ত্রী বলেছেন, দেশীয় বিশ্ববিদ্যালয় এটা। হয় না। আসল একদম, লড়াইটা মানে এত মরিয়া হয়ে গেলে তো মুশকিল। না, কিন্তু মুখ্যমন্ত্রী এখন খুব- বলেছেন তো। খুব নতুন আপনি একটা বলছেন বড় মুখ্যমন্ত্রীকে আলোচনা আমার সময় বিবেকানন্দের অধ্যাপক হিসেবে এটা দাবি রাখা উচিত যে এটা কিন্তু মুখ্যমন্ত্রী ভুল বলেছেন। এবং আমার সময় একেবারে শেষ, আমি শুধু একটা কথা বলে শেষ করব। জানা থাকতে নাও পারে। আমি শুধু একটা কথা বলে শেষ করব। জাতীয়তাবাদী পড়ুয়া এবং অধ্যাপকেরা প্রথম থেকে ছিলেন এবং থাকবেন, আজও আছেন। কিছু এক্সট্রোভার্ট বাচ্চা লাইমলাইটে চলে আসে, তার মানে এটা নয় সে তো যে তারা ঠিকই যে স্ট্রাকচারাল সিস্টেমে দেখুন, আপনি বিশ্বাস করে। যাদবপুর যখন সময় একেবারে শেষ, আমি বুঝতে পারছি বিতর্ক এত সহজে থামার নয়। রাজ্য ইউনিভার্সিটি সেরা হয়, আমাদের ডেকে আলোচনা করে। এই বিতর্ক- কেন হলো এই বিতর্ক- যাদবপুরের একটা ঘটনা ঘটলে দিবেন না, ওটা সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি দেড় ঘন্টা সংঘপথে বাংলা নিয়ে বিতর্ক করলাম, কিন্তু আমার মনে হয় আমি শেষ করি, আমি শেষ করি বিমানদা। বিমান, একদম সময় সংক্ষেপ, শেষ করতে হবে আমাকে। আমি শেষ করব একটাই কথা বলে, দেড় ঘন্টা সংঘপথে বাংলা নিয়ে কথা বলেছি। যারা 34 বছর ছিলেন তাদের জন্য কিছু থাক শেষে, তাদের জন্যই বলছি। মহামতি লেনিনের একটি বিখ্যাত উক্তি ছিল ধর্ম প্রসঙ্গে, খুলে দেখে নিতে পারেন উল্টে পাল্টে, আমার মুখে যদি বিশ্বাস না হয়। ধর্ম আসলে একটা পেরেক, একদিকে যত ঠুকবেন উল্টো দিকে ঠিক ততটাই বেরোবে। এটা যদি 34 বছর মাথায় থাকতো, তাহলে বোধহয় আজকে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত 10 দিনে 10,000 শাখার টার্গেট হাপুস নয়নে কাঁদতে কাঁদতে অসহায়ভাবে দেখতে হতো না, বরঞ্চ অন্য কিছু ভাবতে পারতেন যদি ঈদের সময়ও দুর্গাপুজোর মতো স্টল দিয়ে ভগৎ সিংয়ের কেন আমি নাস্তিক বিক্রি করেননি। অপরচুনিটি মিসড। এখন নতুন করে ভেবে দেখতে পারেন, সকলের জন্য সমান নাস্তিকতা বিক্রি করবেন নাকি সকলের জন্য সমান আস্তিকতা বিক্রি করবেন, আপনাদের চয়েস। আপাতত বাংলা সংঘপথে এগোচ্ছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আজকের বিতর্ক এখানে শেষ করছি, সঙ্গে থাকুন নিউজ 18।